হয় অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তবে তুলনামূলকভাবে সহজ। তোমরা যদি একটু মনোযোগ দাও মনে হয় না এত বেশি সমস্যার মধ্যে পড়বা অঙ্ক করার ক্ষেত্রে। তো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অর্গানাইজেশন, এটা করার পূর্বে আমরা একটু আগে জানি যে মার্চেন্ডাইজ অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি। একবারে সহজভাবে স্বাভাবিকভাবে যদি আমরা বলি, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয় মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো হচ্ছে মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। অর্থাৎ যে সমস্ত পণ্যগুলা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে এবং কিছু মুনাফা যোগ করে পণ্যগুলা বাজারে কি করে বিক্রি করে, এদেরকে বলা হয় সাধারণত কি মার্চেন্ডাইজ অর্গানাইজেশন বলা হয়। ঠিক আছে। এখন এই মার্চেন্ডাইজ অর্গানাইজেশন গুলার প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা পণ্য কিনবে, কিনে ওইখানের সাথে কিছু মুনাফা যোগ করে পণ্যগুলা বাজারে বিক্রি করবে। এটা হচ্ছে যে মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের প্রধান কাজ। এখন আসো এই মার্চেন্ডাইজ অর্গানাইজেশন গুলো হচ্ছে যে আমাদের এখানে আমাদের এই মার্চেন্ডাইজ অর্গানাইজেশন গুলোকে আবার আমরা এক ধরনের কি বলতে পারি, এক ধরনের মধ্যস্থতাকারী ব্যবসায়ী বলতে পারি। এরা পাইকারের কাছ থেকে অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সংগ্রহ করবে, পণ্যটা সংগ্রহ করে কিছু মুনাফা যোগ করে ভোক্তা বা খুচরা ব্যবসায়ীদেরকে তারা পণ্যগুলা বাজারে কি করে বিক্রি করে। এটা হচ্ছে যে আমাদের মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। এখন এই মার্চেন্ডাইজ অর্গানাইজেশন গুলা হিসাব রাখার ক্ষেত্রে তাদের দুইটা পদ্ধতি আছে। মার্চেন্ডাইজ অর্গানাইজেশন গুলা হিসাব রাখার ক্ষেত্রে তাদের কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে তোমার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পিরিয়ডিক, আর একটা হচ্ছে যে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এই দুইটা, এটার বাংলা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, অবিরত মজুদ পদ্ধতি, আর এটার বাংলা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি, একটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক কি মজুদ পদ্ধতি। তাহলে এই যে অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব রাখার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে যে কি একটা হচ্ছে যে তোমার অবিরত মজুদ পদ্ধতি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে যে কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুদ পদ্ধতি। এখন কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে হিসাবকাল যেমন কৃত বিক্রিত পণ্যের একটা নির্দিষ্ট সময় শেষে আমরা এটার ক্ষেত্রে হিসাব প্রস্তুত করি। কোনটার ক্ষেত্রে? অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাব শেষে, অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাব শেষে, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে যখন আমরা মজুদ পণ্যের হিসাবটা প্রস্তুত করি সেটাকে বলা হয় কালান্তিক মজুদ পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। প্রত্যেকটা তারিখে তারিখে যখনই আমরা কোনো পণ্য ক্রয় করব তখনই আমরা এটা হিসাবভুক্ত করব, এটাকে বলা হয় অবিরত মজুদ পদ্ধতি। এটাকে বলা হয় কি অবিরত মজুদ পদ্ধতি। মনে রাখবা এই অবিরত মজুদ পদ্ধতিটা হচ্ছে আধুনিক মজুদ পণ্যের ক্ষেত্রে আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতি, অথবা আমাদের আমেরিকান হিসাব বিজ্ঞানীগুলো সাধারণত এই মজুদ পদ্ধতিটাকে সবচেয়ে বেশি কি করে অনুসরণ করে। আর অবিরত মজুদ পদ্ধতিতে পণ্যকে সম্পদ মনে করা হয়। অবিরত মজুদ পদ্ধতি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পণ্যকে কি মনে করা হয়? সম্পদ মনে করা হয়। আবার বলতেছি, অবিরত মজুদ পদ্ধতি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পণ্যকে সম্পদ মনে করা হয়। পণ্যকে কি মনে করা হয়? সম্পদ মনে করা হয়। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পণ্যকে ব্যয় মনে করা হয়। কি মনে করা হয়? যেমন আমরা নবম দশম শ্রেণী থেকে শুরু করে এতদিন পর্যন্ত আমরা যে জাবেদা খতিয়ান বা যেগুলো করছি এগুলা সবগুলোই ছিল আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সবগুলোই ছিল কোন সিস্টেম? মানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে কোন পদ্ধতি? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা তাহলে কোথায় হবে? দেখো, এই ক্ষেত্রে পণ্যকে সম্পদ মনে করা হয়। কাকে? পণ্যকে সম্পদ মনে করা হয়। সেজন্য যেখানে অর্থাৎ আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে যেখানে পারচেজ লিখতাম, যেখানে আমরা পারচেজ লিখতাম
আচ্ছা পারচেজ লিখলাম পারচেজের জাবেদাটা কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেজ ডেবিট তারপরে হচ্ছে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট তারপরে পারচেজ রিটার্নের জাবেদাটা কি পারচেজ রিটার্নের জাবেদাটা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন কি ক্রেডিট রাইটিং বা ক্রয় পরিবহনের জাবেদাটা কি এটা জাবেদাটা কি ক্রয় পরিবহনের জাবেদাটা কি রাইটিং ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা যখন পাওনাদারের কাছ থেকে ডিসকাউন্ট পাই বা ডিসকাউন্ট রেভিনিউ এটা জাবেদাটা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ডিসকাউন্ট রেভিনিউ কি সেলস এর জাবেদাটা আমরা কি জানি সেলস এর জাবেদাটা অ্যাকাউন্ট রিসিভেবল বা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর সেলস রিটার্নের জাবেদাটা সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এই যে আমরা জাবেদাগুলো লিখলাম আমাদের পারপেচুয়াল আর ক্রেডিটের ভিতরে এগুলাই পার্থক্য হবে আর বাকি সবগুলো একই রকম থাকবে দেখো এই যে আমরা জাবেদাটা লিখলাম এটা হচ্ছে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা হচ্ছে যে কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর এখন আসো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা কি জাবেদা হবে সেটা আমরা এখন শিখব আমরা আগে বলছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পণ্যকে ব্যয় বলে করা হয় যেমন এই পারচেজ এটা ব্যয় পারচেজ রিটার্ন তারপরে এরপর হচ্ছে যে পারচেজ রিটার্ন এই পারচেজ রিটার্ন এটা হচ্ছে যে ব্যয়ের বিপরীত হিসাব এটা ব্যয়ের কি ব্যয়ের বিপরীত হিসাব মানে ব্যয় হিসাব কি হিসাব ব্যয় হিসাব রাইটিং এটাও ব্যয় রাইটিং এটাও কি ব্যয় তারপরে ডিসকাউন্ট রেভিনিউ এটা আয় এটা কি আয় যদিও এটাকে আমরা ব্যয় এটাও আমরা ব্যয়ের বিপরীত হিসাব বলতে পারি কারণ আমেরিকান হিসাব বিজ্ঞানে ডিসকাউন্ট রেভিনিউকে পারচেজ ডিসকাউন্ট বলা হয় আমেরিকান হিসাব বিজ্ঞানে পারচেজ ডিসকাউন্টকে কি বলা হয় অর্থাৎ পারচেজ ডিসকাউন্ট বা কয়বারটা আমরা যেটা শিখছি সেটাকে ডিসকাউন্ট রেভিনিউকে ওরা পারচেজ ডিসকাউন্ট বলছে আমেরিকান হিসাব বিজ্ঞানে ওরা কয়বারটা বা বিক্রয় বার্তা বলে কিছু নাই আমেরিকান হিসাব বিজ্ঞানে তারা কারবারি বার্তা বলে কোনো কিছুই রাখে না আমেরিকান হিসাব বিজ্ঞান অনুযায়ী কারবারি বার্তা বলে ওদের বইতে কোনো কিছুই নাই তারা ওই যে আমরা নগদ বার্তা দুটো শিখছি না একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে কি বার্তা প্রদত্ত বার্তা তো প্রাপ্ত বার্তাটাকে তারা বলে ডিসকাউন্ট পারচেজ ডিসকাউন্ট প্রদত্ত বার্তাটাকে তারা বলে সেলস ডিসকাউন্ট আমেরিকান হিসাব বিজ্ঞান অনুযায়ী ডিসকাউন্ট রেভিনিউটাকে ওরা বলছে যে পারচেজ ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এক্সপেন্স এটা সেটাকে তারা বলছে যে কি সেলস ডিসকাউন্ট তো এটাকে যদি আমরা ডিসকাউন্ট রেভিনিউ না লিখে তাহলে আমেরিকান হিসাব বিজ্ঞান অনুযায়ী এটাকে কি লেখা যায় পারচেজ ডিসকাউন্ট লেখা যায় কি লেখা যায় পারচেজ ডিসকাউন্ট লেখা যায় তো পারচেজ ডিসকাউন্টটা আমরা পারচেজ থেকে বিয়োগ করি না পারচেজ থেকে বিয়োগ করে তারপরে এটাও ব্যয় জাতীয় হিসাব এটা কি হিসাব ব্যয় জাতীয় হিসাব তারপরে এটা এগুলা পরে আসতেছি আমরা কারণ এটা তো ব্যয় না এগুলো হচ্ছে যে কি আয় তো আমেরিকান সরি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী আমরা পারচেজের জাবেদাটা দিই পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট রিটার্নের জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট রাইটিংয়ের জাবেদা রাইটিং ডেবিট ক্যাশ ক্রেডিট তারপরে ডিসকাউন্ট রেভিনিউ জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট তারপরে সেলস এর জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তারপরে সেলস রিটার্নের জাবেদা সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এটা হচ্ছে পিরিয়ডিকের ক্ষেত্রে আর পারপেচুয়ালের ক্ষেত্রে যেখানে তোমার পারচেজ আছে যেখানে তোমার পারচেজ রিটার্ন আছে যেখানে তোমার ফ্রাইটিং আছে যেখানে তোমার ডিসকাউন্ট রেভিনিউ আছে এই সবগুলার পরিবর্তে তুমি লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি
মার্চেন্ডাইজ কি ইনভেন্টরি। চারটাতে তাহলে বিপরীতগুলা মানে যেখানে যেখানে পারচেজ বসছে, পারচেজ রিটার্ন, প্রাইটিন এবং ডিসকাউন্ট রেভিনিউ বসছে, সেখানে সেখানে আমরা কি লিখব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব। তাহলে পারচেজের জাবেদাটা কি হবে বলো দেখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল বা ক্যাশ ক্রেডিট, মানে ক্রেডিটের গুলা ঠিক থাকবে বা ডেবিটের বা ক্রেডিটের গুলা ঠিক থাকবে। তাহলে পারচেজের জাবেদাটা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল বা ক্যাশ ক্রেডিট। এটার পারচেজ রিটার্নের জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রাইটিনের জাবেদা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস ক্যাশ ক্রেডিট। তারপরে ডিসকাউন্ট রেভিনিউ জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আবার বলো, লেখালেখির কাম নাই, এখানে মুখস্থ করবা। আসো প্রথম জাবেদা তাহলে মার্চেন্ডাইজ জাবেদা কি হবে? ক্যাশ ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ রিটার্নের জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রাইটিনের জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে এরপরে ডিসকাউন্ট রেভিনিউ জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন পরীক্ষা আসলে পারা যাবে না যদি পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দিতে বলে পারা যাবে না এগুলা, এরপরে নতুন কিছু নাই। এখন আসো, কিন্তু মনে করো প্রশ্নে বলা আছে একটি সম্পত্তি ক্রয় করা হলো, পারচেজ অফ ফার্নিচার, এটা জাবেদা কি? পারচেজ অফ ফার্নিচার, এটা নরমাল জাবেদা কি? ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো পারপেসিয়ালে কি হবে? না, মার্চেন্ডাইজ কেন লিখবা? এটা সম্পদ, পণ্যকে সম্পদ লিখবো, সম্পদকে তো সম্পদে লিখতে হবে, সম্পদকে তো কি লিখতে হবে? সম্পদে লিখতে হবে। অর্থাৎ এই চারটা ছাড়া আর অন্য কোথাও মার্চেন্ডাইজ লেখা যাবে না। পণ্য মানে ক্রয়, মানে এখানে পণ্য ক্রয়, ফেরত মানে এখানে পণ্য ফেরত, ক্রয় ফেরত। প্রাইটিন মানে হচ্ছে ক্রয়কৃত পণ্যের পরিবহন। তারপর হচ্ছে যে ডিসকাউন্ট রেভিনিউ মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করার সময় যে বার্তাটা আমরা পাই। এই চারটার পরিবর্তে তাহলে আমরা কি লিখব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর সেলস এর ক্ষেত্রে দেখো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পিরিয়ডিক বা পারপেসুয়াল চিনব কিভাবে? পিরিয়ডিক বা পারপেসুয়াল আমরা চিনব কিভাবে? এইখানে চিনার একমাত্র উপায়টা হচ্ছে আমাদের প্রশ্নে সেলস এর পাশে একটা কস্ট প্রাইস দেওয়া থাকবে। সেলস এর পাশে একটা কি দেওয়া থাকবে? সেটা কি রকম? মনে করো আমি এখানে সেলস করলাম 1 লক্ষ টাকা, সেলস করলাম 1 লক্ষ টাকা। বলো ডিসকাউন্ট রেভিনিউ মানে আপনি মার্চেন্ডাইজ কেন বলছেন? এটা আমরা জানি আমাদের সরাসরি যে ক্রয় বার্তা বিক্রয় বার্তা থাকে ওটা কখনো প্রথম অন্তর্ভুক্ত হয় না। আমেরিকার হিসাব বিজ্ঞানে তো কারবারি বার্তা বলে কিছু নাই, এটা বললাম ঠিক আছে? ওরা ওই যে পারচেজ রিটার্ন আর ডিসকাউন্ট, অর্থাৎ পারচেজ রিটার্ন আর ডিসকাউন্ট রেভিনিউ, যেটাকে ওরা কি ডিসকাউন্ট পারচেজ ডিসকাউন্ট বলছে, এটার কাজটা ওরা সরাসরি পারচেজের সাথে করে। ওরা কোথায় করে? পারচেজের সাথে করে না, মানে দেনাদার পানাদার তো টাকা পাওয়ার ক্ষেত্রে ওটা আমরা ছাড় বা পাই, দিবা পাই। অর্থাৎ ওই আমরা সনাতন হিসাব বিজ্ঞানে যেমন পারচেজ ডিসকাউন্ট পাইলে এটা পারচেজ থেকে বাদ দিতাম, তো আমেরিকান হিসাব বিজ্ঞানে ওরা ডিসকাউন্ট রেভিনিউটাকে কি বলছে? ডিসকাউন্ট রেভিনিউটাকে তারা কি বলছে? পারচেজ ডিসকাউন্ট বলছে। সেজন্য এটাকে পারচেজ থেকে বাদ দিতে হবে। কার থেকে বাদ দিতে হবে? আর পারচেজ থেকে বাদ দেওয়া মানে মার্চেন্ডাইজ থেকে বাদ দেওয়া, সেজন্য এখান থেকে বিয়োগ হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের যে কোনো সেলস এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুইটা মূল্য থাকে। কিরকম দুইটা মূল্য থাকে? মনে করো আমি রাজশাহী থেকে মনে করো 95 টাকাতে আম কিনে আমি চট্টগ্রামে 120 টাকা দামে আমগুলা কি করলাম? বিক্রি করলাম। তাহলে আমার এখানে দুইটা মূল্য না? একটা হচ্ছে যে আমার কস্ট প্রাইস কত টাকা ছিল? 95 টাকা। আমি এখন চিটাগে বিক্রি করছি কত টাকা? আমি চিটাগে বিক্রি করছি মনে করো 120 টাকা। তাহলে এই 120 টাকাটা হচ্ছে আমার সেলস প্রাইস, আর 95 টাকাটা হচ্ছে আমার কি প্রাইস? কস্ট প্রাইস। কি প্রাইস? কস্ট প্রাইস। ঠিক আছে? তো আমাদের এরকম যদি সেলস এর পাশে যদি কস্ট প্রাইস বলা থাকে, সেলস এর পাশে যদি কি বলা থাকে?
কস্ট প্রাইস বলা থাকে, তখনই আমরা বুঝে যাব যে অঙ্কটা হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। কোন পদ্ধতি? একটা কথা শুনুন, এটা আমাকে বলেন তো। অর্থাৎ প্রশ্নে সেলস এর পাশে যদি কস্ট প্রাইস বলা থাকে, প্রশ্নে সেলস এর পাশে যদি কি বলা থাকে? Cost price। কস্ট প্রাইস বলা থাকে। প্রশ্নে সেলস এর পাশে যদি কস্ট প্রাইস বলা থাকে, তখনই অঙ্কটা হবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। প্রশ্নে কিছুই বলা না থাকে, প্রশ্নে কিছুই বলা না থাকলে, মানে প্রশ্নে যদি কোনো পদ্ধতির কথা বলা না থাকে, সেলস এর পাশে যদি কস্ট প্রাইস বলা থাকে, অঙ্কটা হয়ে যাবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের। অথবা প্রশ্নে সেলস এর পাশে বলা নাই, প্রশ্নের উপরে নিচে ডাকে পাশে মাঝখানে যে কোনো জায়গায় কস্ট প্রাইসের ব্যাপারে হিন্ট দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? হিন্ট দিয়ে দিয়েছে, মানে আমাদেরকে যে কোনো একটা হিন্ট দিয়েছে যে কস্ট প্রাইস এত টাকা হবে বা কস্ট প্রাইস এত পার্সেন্ট হবে, তখন অঙ্কটা হবে কোন পদ্ধতি? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। বুঝা গেছে কিনা? তো পারপেচুয়াল পিরিয়ডিকের ক্ষেত্রে তো সেলস এর জন্য আমরা এখানে একটা জাবেদা লিখি। কয়টা জাবেদা? একটা জাবেদা লিখি। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সেলস এর জন্য দুইটা জাবেদা লিখতে হবে। সেলস এর জন্য এখানে দুইটা জাবেদা লিখতে হবে। কেন দুইটা জাবেদা লিখবো? কারণ এখানে আমাদের দুইটা মূল্য। এখানে কয়টা মূল্য আমাদের? দুইটা মূল্য। একটা হচ্ছে যে তোমার সেলস প্রাইস, আর একটা হচ্ছে যে তোমার কি কস্ট প্রাইস। তো সেলস প্রাইসের জাবেদাটা নরমাল, এখানে যেটা লিখছি ওইটাই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস কি ক্রেডিট, নরমাল জাবেদাটা সেলস প্রাইস দিয়ে। আর কস্ট প্রাইসের জাবেদাটা হবে, কস্ট প্রাইসের জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, তারপরে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা এখন আসো, কস্ট অফ গুডস সোল্ড বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবা? বিক্রিত পণ্যের ব্যয়। এটা বাংলা অর্থ না, কিন্তু সংজ্ঞা কি? কে বলতে পারবা? শর্টকাটে সুন্দর একটা সংজ্ঞা আছে, বলো। কস্ট অফ গুডস সোল্ড এর সংজ্ঞাটা বলো। যে পণ্যগুলা বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্যই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যগুলা বিক্রয় করা হয়েছে, মনে করো আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলাম, এটা বিক্রয় মূল্য। এটার যে ক্রয় মূল্য, মানে এটা যে দামে আমরা ক্রয় করছিলাম, ওটা হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। বুঝা গেছে কিনা? তাহলে যে পণ্যগুলা বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্যকে বলা হয় কস্ট অফ কি গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে আমরা সূত্র জানি। কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা কি? ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স, সরাসরি ব্যয়, ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস এন্ডিং ইনভেন্টরি। পরিচালনা থেকে দিকে থেকে লাগবে সরাসরি ব্যয়। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র। ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ। নেট পারচেজ মানে পারচেজের সাথে যত যোগ বিয়োগ আছে সবগুলা করে। ডাইরেক্ট এক্সপেন্স মানে প্রত্যক্ষ খরচগুলা, যে খরচগুলা পণ্য ক্রয়ের সাথে বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যেটা না করলে পণ্যটা উৎপাদন করা বা ক্রয় করা অসম্ভব, সেটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ এগুলো সবগুলো যোগ করে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করে দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। কি পাওয়া যায়? কস্ট অফ। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে যে পণ্যগুলা বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্য। যে পণ্যগুলা বিক্রি করা হয়েছে তার কি ক্রয় মূল্য। তো এখন দেখো, তাহলে আমাদের এখানে সেলস ডেবিট 1 লক্ষ, সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট নরমাল টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো এখন আসো, পণ্য ক্রয় করলে গুদামে মজুদ পণ্য বৃদ্ধি পায়। পণ্য ক্রয় করলে গুদামে মজুদ পণ্য কি পায়? বৃদ্ধি পায়। সেজন্য আমাদের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। পারচেজের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে আমরা কি করব? ডেবিট করব, কারণ সম্পদ বাড়তেছে। আবার আমরা নষ্ট পণ্য হলে বা অত্রুটিপূর্ণ পণ্য হলে ওই ক্রয়কৃত পণ্যটা আবার আমরা কি করি? ফেরত পাঠাই। তো ওই ক্রয় করলে যেমন গুদামে মজুদ পণ্য বৃদ্ধি পায়, সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেমন বৃদ্ধি পাচ্ছে, মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে ডেবিট করি।
ঠিক একইভাবে যখন আমরা কোনো পণ্য ফেরত দেব, গুদাম থেকে আমাদের মজুত পণ্যের পরিমাণটা কমে যায়, মজুত পণ্যের পরিমাণটা কি হয়ে যায়, কমে যায়। সেজন্য এখানে আমাদের পার্সেন্টেজ ইনভেন্টরিটাকে আমরা কি করব, ক্রেডিট করব। এখন আসো, কোন সম্পত্তি ক্রয় থেকে শুরু করে, কোন সম্পত্তি ক্রয় থেকে শুরু করে এটাকে চূড়ান্ত ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যত ধরনের খরচ হবে হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী সবগুলা খরচকে ওই সম্পত্তির মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। যেমন আমি একটা মোটরসাইকেল, মনে করো তুই একটা মোটরসাইকেল কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, মোটরসাইকেল লাইসেন্সের জন্য গেছে 10,000 টাকা, তারপরে কাগজপত্র ঠিক করার জন্য গেছে 15,000 টাকা, তারপর এটাকে সুন্দর করে পলিশ করা বা বানিশ করার জন্য গেছে আরো 5,000 টাকা। যে অতিরিক্ত যে খরচগুলা করলো, এই খরচটা কেন করছে সে? মোটরসাইকেলটা চালানোর জন্য করছে। তাহলে এগুলা না করলে তার মোটরসাইকেলটা চালাতে পারতেছে না, ব্যবহার উপযোগী হচ্ছে না। তাহলে ক্রয় থেকে শুরু করে এটাকে ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যতগুলা খরচ হয়েছে সবগুলা খরচ যোগ করলে ওই মোটরসাইকেলের কি পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে। একইভাবে কোন পণ্য ক্রয় করলে তো তোমার হবে না, পণ্যটা বাসায় আনতে হবে, গুদামে আনতে হবে। তো গুদামে আনার জন্য তোমাকে ক্রয় পরিবহন দিতে হবে, তাহলে এই ক্রয় পরিবহনটাও তোমার ওই পণ্যের অংশ, মানে সম্পত্তির অংশ। সেই জন্য প্রাইডিনের কারণে আমাদের ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরির মূল্যের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে সম্পত্তির মূল্য বাড়তেছে, সেজন্য এখানে প্রাইডিনের পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে কি করব, ডেবিট করব। আর এটা তো কিছুক্ষণ আগেই বললাম, আমরা ওই যে পারচেজ রিটার্নটা যেমন আমরা কি করি, পারচেজ থেকে বিয়োগ করি। আমেরিকান হিসাব বিজ্ঞানে ডিসকাউন্ট রেভিনিউর পরিবর্তে ওরা এটাকে কি বলছে, পারচেজ ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট বলছে। তো পারচেজটা যে পারচেজ ডিসকাউন্ট যেমন পারচেজ থেকে বিয়োগ করতে হয়, তো এখানে পারচেজ ডিসকাউন্ট রেভিনিউটা বা পারচেজ ডিসকাউন্ট যেটা, এটাকে আমরা মার্চেন্ডাইজ থেকে কি করব, বিয়োগ করব। বুঝা গেছে? এরপর আসো, পণ্য বিক্রয় করলে আমাদের মার্চেন্ডাইজের পরিমাণ কমে যায়। আমরা পণ্য ক্রয় করলে যেমন গুদামে পণ্যের পরিমাণটা বৃদ্ধি পায়, পণ্য বিক্রয় করলে গুদামে পণ্যের পরিমাণটা কমে যায়। পণ্য কমে গেল মানে সম্পদ কমে গেল, সেই জন্য আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে কি করছি, ক্রেডিট করছি। আর আমরা আগে বলছি যে পণ্যগুলা বিক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্যকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে প্রতিষ্ঠানের একটা খরচ। এটা প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতিতে দুইটা করে দিতে হবে। আমি না, শুধুমাত্র সেলস এর ক্ষেত্রে আর সেলস রিটার্নের ক্ষেত্রে দুইটা করে জামাতা দিতে হবে। একই তারিখে কয়টা জামাতা দিতে হবে? দুইটা। একটা হচ্ছে সেলস প্রাইজের জন্য, আর একটা হচ্ছে তোমার কস্ট প্রাইজের জন্য। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে যে সেলস রিটার্ন। সেলস রিটার্নের জামাতাটা, নরমাল জামাতাটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানেও দুইটা মূল্য দেওয়া থাকবে। এখানে কয়টা মূল্য দেওয়া থাকবে? একটা হচ্ছে কস্ট প্রাইস, আর একটা হচ্ছে যে তোমার সেলস প্রাইস। প্রথম জামাতা এখানে যা আছে তাই বলবে, আর এখানে দ্বিতীয় জামাতাটাও কিসের জন্য, কস্ট প্রাইসের জন্য। যখন তখন জামাতাটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড কি ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারে স্যার এখানে আবার মার্চেন্ডাইজ, কস্ট প্রাইস থাকবে কেমনে? তো তুমি পণ্য বিক্রয় করার কারণে এখানে তোমার ক্রয় মূল্য আছে না, তুমি যে পণ্যটা বিক্রয় করছো এটার ক্রয় মূল্য আছে না, ওই বিক্রয়কৃত পণ্য যখন তোমার আবার তোমার কাছে ফেরত আসবে তো এটার ক্রয় মূল্য আছে না। তাহলে এখন আসো, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হয়েছে মানে কেন, কারণ আমি পণ্যটা বিক্রয় করছিলাম, পণ্য চলে গেছে, আবার রিটার্ন দিয়েছে, আমার কাছে পণ্যটা চলে এসেছে, মজুত পণ্য বাড়ছে, সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর বিক্রয়কৃত পণ্যের আমরা ফেরত দেওয়ার কারণে আমাদের এখানে ব্যয়ের পরিমাণটা কমে যাবে, বিক্রিত পণ্যের ব্যয়টা কমে যাবে, সেজন্য এখানে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা কি করছি, ক্রেডিট করছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসো, মনে করো 1 লক্ষ টাকার ক্ষেত্রে কস্ট প্রাইস ছিল 80,000 টাকা। তাহলে এখানে প্রথম জামাতাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় জামাতাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 80,000 টাকা। এখন সেলস রিটার্ন আছে প্রশ্নে মনে করো 10,000 টাকা। কত টাকা আছে? 10,000। কিন্তু এটার কোনো কস্ট প্রাইস দেওয়া নাই, এটার কোনো কি দেওয়া নাই, কস্ট প্রাইস দেওয়া নাই। তো এখন পারপেচুয়াল এর ক্ষেত্রে তো আমাদের কস্ট প্রাইস লাগবে, পারপেচুয়াল এর ক্ষেত্রে আমাদের কি লাগবে, কস্ট প্রাইস। কিন্তু আমাদের সেলস রিটার্নের কোনো কি দেওয়া নাই, সেলস রিটার্নের ক্ষেত্রে কস্ট প্রাইস দাও না, কস্ট প্রাইসটা দেওয়া নাই। এখন প্রশ্নটা হচ্ছে কস্ট প্রাইস দেওয়া নাই বাট অঙ্কে বসানোর জন্য লাগবেও, এক্ষেত্রে আমরা ঔকিক নিয়মের মাধ্যমে কস্ট প্রাইসটা বের করব। কিভাবে দেখো, এখানে যে রিটার্নটা আছে
10,000 টাকা, এটা কিন্তু এটারই অংশ। কোনটার অংশ? এই যে সেলস করলাম আমরা, এটারই একটা অংশ হচ্ছে 10,000 টাকাটা। তো এখন দেখো 10,000 টাকাটা সেলস প্রাইস না কস্ট প্রাইস? কস্ট প্রাইস। অবশ্যই সেলস প্রাইস। কস্ট প্রাইস তো দেওয়া নাই, কস্ট প্রাইসটা তো এখানে কি করা নাই, ওই 1 লাখ টাকা অংশ বললেন না? তাহলে 1 লক্ষ টাকা তো সেলস প্রাইস, এটা তো আমাদের কস্ট প্রাইস না, এখানে এটা হচ্ছে সেলস প্রাইস, এটা হচ্ছে তো তোমার কস্ট প্রাইস। আজকে পিছনে কস্ট প্রাইসটা কম হবে। ঠিক আছে, তো এই 1 লক্ষ টাকাটা অংশ হচ্ছে যে তোমার 10,000 টাকা, মানে তোমার কাছে ওরা 10,000, কারণ বিক্রেতা তো যারা তোমার কাছে কিনছে তারা তো আর জানে না তোমার কস্ট প্রাইস কত টাকা ছিল। মনে করো আমি মনে করো 95 টাকা দামে আমি কিনে 125 টাকা বিক্রি করছি, এখন যার কাছে বিক্রি করছে সে তো জানে না যে আপনি আমটা আর কত টাকা দিয়ে কিনছি, ওটা শুধুমাত্র প্রতিষ্ঠান জানে। তো আমি 1 লক্ষ টাকা দিয়ে পণ্য বিক্রি করছি, এটার কস্ট প্রাইস ছিল আমার 80,000 টাকা। এই 80,000 টাকার কথা তো আমি জানি, প্রতিষ্ঠান জানে শুধুমাত্র। তো আমার এই 10,000 টাকাটা তারই কিসের অংশ? 1 লক্ষ টাকার অংশ। এখন আসো কস্ট প্রাইসটা আমরা কিভাবে বের করব? কি নিয়মে? 1 লক্ষ টাকার জন্য কস্ট প্রাইস কত টাকা? 80,000 টাকা। তো 1 লক্ষ টাকার জন্য কস্ট প্রাইস যদি 80,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার জন্য কস্ট প্রাইস কত? 8,000। মানে কস্ট প্রাইস রিটার্নের ক্ষেত্রে কস্ট প্রাইস দেওয়া না থাকলে কস্ট প্রাইসটা আমাদেরকে এভাবে কি করতে হবে? অকিট নিয়মে বের করে আনতে হবে। তাহলে এখানে ওই যে দ্বিতীয় যে আমাদেরটা এখানে কত ইমেলে দেখা যাবে নাকি স্যার? সাইডে করে দিলে হবে। এটা এমনি অঙ্কের ভিতরে করে দিলে হবে, বুঝতে পারলে হবে শুধুমাত্র। বুঝা গেছে কিনা? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, যদি আমাদের প্রশ্নে মনে করো অনেকগুলা বিক্রয় দেওয়া আছে, এখানে তো একটা স্পেসিফিক বিক্রয়, অনেকগুলা বিক্রয় দেওয়া আছে, তখন কস্ট প্রাইস দেওয়া নাই, তখন কস্ট প্রাইসের ক্ষেত্রে মনে রাখবা, সেই ক্ষেত্রে ওই যে সেলস প্রাইস যেটা দেওয়া আছে ওটাকে কি লিখে দিবা, কস্ট প্রাইস লিখে দিবা। এটা তো একটা বিক্রয়ের ক্ষেত্রে, একটা বিক্রয়ের ক্ষেত্রে তুমি আমি এখন একটা বিক্রয় করলাম, আমি বলতেছি যে আমার কাছে রিটার্ন যেটা আসে সেটা এটার মতো। যদি আমার এখানে একাধিক বিক্রয় দেওয়া, মনে করো 500টা বিক্রয় দেওয়া আছে, তখন তো আমি জানি না কোন পণ্যটা রিটার্ন আসছে, জানি না কি? জানি না। সেই ক্ষেত্রে আমরা ওই যে সেলস প্রাইসে যে টাকাটা দেওয়া আছে ওইটাকে আমরা কি লিখে দেব? কস্ট প্রাইস হিসাবে লিখে দেব। বুঝা গেছে কিনা? এটা হচ্ছে আমাদের জাবেদা আলোচনার ক্ষেত্রে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে, মানে একাধিক বিক্রয় দেওয়া থাকবে, সেলস প্রাইস যেটা সেটাই কস্ট প্রাইস। এখন আসো আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিখলাম, প্রাইটিং। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিখলাম আমরা, কি? প্রাইটিং। প্রাইটিং এর বাংলা কি? কি পরিবহন? ক্রয় না বিক্রয় পরিবহন? কি পরিবহন? বিক্রয় পরিবহন। প্রাইটিং মানে বিক্রয় পরিবহন। এতদিন পর্যন্ত এটাই শিখলাম। প্রাইট ইন মানে আশা, ইন মানে কি? আশা। আউট মানে যাওয়া। ইন কখন হবে? পণ্য ইন কখন হবে তোমার? ক্রয়ের ক্ষেত্রে। কখন? ক্রয়ের ক্ষেত্রে। তার মানে প্রাইট ইন মানে কি? পরিবহন, ক্রয় পরিবহন। আর প্রাইট আউট মানে বিক্রয় সময় তোমার পরিবহন, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। একটু এদিকে একটু মনোযোগ দাও। মনে করো তুমি বাংলাদেশে অবস্থান করতেছো, এটা হচ্ছে বাংলাদেশ। তুমি পণ্যটা কিনবা মালয়েশিয়া থেকে, এটা মালয়েশিয়া। মাঝখানে আছে বিশাল একটা পথ, মাঝখানে আসে বিশাল একটা কি পণ্যটা আছে, এখানে আনতে হবে তোমার কোথায়? বাংলাদেশে। এখন একটা বিষয় আসো, আমাদের যোগাযোগের ক্ষেত্রে 3টা মাধ্যম আছে আমরা জানি, স্থলপথ, নৌপথ আর একটা হচ্ছে আকাশপথ। এখন আসো, স্থলপথের সাথে মালয়েশিয়ার সাথে আমাদের কোনো কি নেই? যোগাযোগ নেই। রাস্তার পথে ওদের সাথে কোনো কি নেই? যোগাযোগ নেই। তার মানে এটা অপশন থেকে বাদ। 2 নম্বর পয়েন্ট, বিমান পথ, আকাশ পথ। তুমি 1 লক্ষ টাকার যদি পণ্য কিনো, এটা যদি বিমানে আনতে চাও তোমার 5 লক্ষ টাকার ক্রয় পরিবহন যাবে। 1 লক্ষ টাকার পণ্যের জন্য পরিবহন খরচ কত টাকা যাচ্ছে? তাহলে এটাও বাদ। তাহলে আছে আর কোনটা? নৌপথ। কোনটি? নৌপথ। এবং আমাদের দেশে নৌপথে সাধারণত পণ্যগুলো আমদানি রপ্তানি করা হয়। তো নৌপথ আনতে হলে এটা বিশাল সমুদ্র, আটলান্টিক বলো, প্রশান্ত বলো, যেটা বলবো বলো। এখন আসো, এখন তুমি এই পণ্যটা এখানে আনতে হবে, তো এখানে আনতে হলে কিসের মাধ্যমে আনতে হবে? তোমাকে একটা শিপে আনতে হবে। কিসে করে আনতে হবে? তোমাকে শিপে করে আনতে হবে। শিপে করে আনতে হবে। তো শিপে করে আনতে হলে তোমাকে এখানে পরিবহন খরচ দিতে হবে। এখন আসো,
পরিবহন শর্ত তো অনেকগুলো আছে, আমরা এখানে দুইটা শিখব। একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। বুঝো, এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে পণ্যটা আমদানি করার ক্ষেত্রে জাহাজ থেকে শুরু করে গুদামে পৌঁছানো পর্যন্ত যত ধরনের পরিবহন খরচ হবে সবগুলা পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা। কে? ক্রেতা। এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে মানে এখানে জাহাজ ভাড়া থেকে শুরু করে পণ্যটা বাংলাদেশে ক্রেতার গুদামে পৌঁছানো পর্যন্ত যত ধরনের পরিবহন খরচ হবে সবগুলা খরচ বহন করবে কে? ক্রেতা। আর এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে অর্থাৎ জাহাজ ভাড়া থেকে শুরু করে ক্রেতার গুদামে পৌঁছানো পর্যন্ত যত ধরনের পরিবহন খরচ প্রদান অর্থাৎ সংগঠিত হবে সবগুলা পরিবহন খরচ প্রদান করবে বিক্রেতা। কে? তার মানে আমরা শর্টকাটে যদি মনে রাখি, এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা, আর এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে বিক্রেতা। আবার এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা, এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে কে? বিক্রেতা। এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে দুইয়ের সামনে আসো। এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা, এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে কে? বিক্রেতা। এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা, এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে বিক্রেতা। মুখস্থ হইছে তো এটা? এটার ক্ষেত্রে ক্রেতা দিচ্ছে, এটার ক্ষেত্রে বিক্রেতা দিচ্ছে, সেম কথা কেমন হলো? একটা হচ্ছে যে এফওবি ডেস্টিনেশন, গন্তব্য পর্যন্ত, তুমি আরো দিকে যাও, গন্তব্য পর্যন্ত পৌঁছানোর খরচটা বহন করতেছে কে? বিক্রেতা। আর অর্থাৎ শিপিং পয়েন্ট ক্ষেত্রে থাকলে এই দিবে খরচগুলো সব, কে দিবে? এই খরচগুলো সবগুলা কে দিবে? ক্রেতা দিবে। আর ডেস্টিনেশন ক্ষেত্রে সবগুলা এই দিবে, এরা দিবে। তাহলে দুই রকম না? আমি যে পণ্যগুলো কিনছি সেই পণ্যগুলোই তো কেউ না কেউ আমার কাছে বিক্রয় করছে। তো শিপিং পয়েন্ট বলা থাকলে আমি দেব, আর ডেস্টিনেশন বলা থাকলে যে বিক্রি করছে সে দিবে, আমার এখানে কোনো খরচ নেই। আমরা এখন অঙ্কের পয়েন্টটা কিরকম হবে? আমাদের অঙ্কের লেনদেনের ভিতরে যদি মানে কন্ডিশন হিসাবে এফওবি শিপিং পয়েন্ট বলা থাকে, মানে পারচেজের ক্ষেত্রে যদি কি বলা থাকে? এফওবি শিপিং পয়েন্ট বলা থাকে। পারচেজের ক্ষেত্রে যদি এফওবি কি বলা থাকে? শিপিং পয়েন্ট বলা থাকে, সেক্ষেত্রে আমরা ক্রেতার বইতে অর্থাৎ পারচেজের সাথে প্রাইটিনে জাবেদা দিব। পারচেজের সাথে প্রাইটিনের কি দেব? জাবেদা দেব। যেমন আমি একটা লেনদেন লিখি, মনে করো পারচেজ টাকা 1 লাখ and এফওবি shipping point paid freight টাকা 5,000, অথবা ফ্রাইট লিখলাম না আমরা, ট্রান্সপোর্টেশন কস্ট টাকা কত? 5,000। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট লিখি, সেলস টাকা 1 লাখ, এফওবি শিপিং পয়েন্ট ট্রান্সপোর্টেশন কস্ট টাকা 5,000। এই দুইটা আগে আমরা সমাধান করি। দেখো, পারচেজ টাকা 1 লাখ, 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করলাম, তো এটা তো নরমাল জাবেদা আমরা লিখে বের করব। পারচেজ ডেবিট বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এখানে ক্রয় সত্ত্ব কি দেওয়া আছে? এফওবি কি
শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট মানে ক্রেতা যে ক্রয় করছে সে খরচটা বহন করবে। তাহলে এখানে আরেকটা জামাতা দিতে হবে প্রাইস ইন ডেবিট ক্যাশ কি ক্রেডিট, প্রাইস ইন ডেবিট ক্যাশ কি ক্রেডিট। তাহলে প্রথম হচ্ছে পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তারপরে প্রাইস ইন ডেবিট ক্যাশ ক্রেডিট শেষ। বুঝছো কিনা? দ্বিতীয়টাতে আসো, সেলস করছি 1 লক্ষ টাকা, এখানেও বলা আছে এফওবি স্যার কি এখানে কি পারচেজ ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট হবে? ভাই ওটা তো নরমাল যাবে না, ওটা তো কি যাবে না, পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিটও হইতে পারে বা পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিটও হইতে পারে। মানে এখানের ক্ষেত্রে যখন তখন কি দিব? তখন মার্চেন্ডাইজ দিব না। কোনটার ক্ষেত্রে যে আমার তো পিরিয়ডিক পারপেচুয়াল যে কোনো একটাই হতে পারে, আর পরিবহন শব্দগুলো তো পিরিয়ডিক বা পারপেচুয়াল কে কোনটাকে কি করে না আমাদের ওইটার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছে না। এগুলা শিপিং পয়েন্ট গুলো আলাদা, ট্রান্সপোর্টেশন খরচগুলো হচ্ছে আলাদা ব্যাপার। এখানে একটা দিলে চলবে। হ্যাঁ, এখন আসো, যে কোনো একটা দিলে মানে যে পদ্ধতিতে বলো ওই পদ্ধতিতে দিবে আর কি। তো এখন আসো, সেলস করছি তাহলে এটা প্রথমটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস কে। এখন আসো, এই যে 5000 টাকা, এখানে এই 5000 টাকার কোনো কাজ নেই, মানে এখানে এই যে 2 তারিখে বা এখানে গিয়ে আমরা এই 5000 টাকার কোনো জাবেদা দিব না। কেন বল? কারণ এটা হচ্ছে ক্রেতা। কারণ এখানে সত্য হিসাবে কি বলা আছে, এফওবি শিপিং পয়েন্ট বলা আছে, আর এফওবি শিপিং পয়েন্টের অর্থটা হচ্ছে এই 5000 টাকাটা প্রদান করবে কে, যে কিনবে সে। তাহলে সেলস এর ক্ষেত্রে যদি এফওবি শিপিং পয়েন্ট বলা থাকে, সেলস এর ক্ষেত্রে যদি এফওবি শিপিং পয়েন্ট বলা থাকে, ওইখানে পরিবহন খরচের কোনো জাবেদা হবে না, টাকা থাকলেও হবে না, লেনদেন থাকলেও হবে না, মানে বিক্রেতার বইতে এখানে কোনো কি হবে না, জাবেদা হবে না। তাহলে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচের জাবেদা হবে ক্রেতার বইতে, মানে ক্রয়ের ক্ষেত্রে পরিবহন খরচের জাবেদা হবে শিপিং পয়েন্টের জন্য, বিক্রয় ক্রয়ের ক্ষেত্রে পরিবহন খরচের জাবেদা হবে না এফওবি শিপিং পয়েন্টের জন্য। বুঝতে পারছো কিনা? এখন আসি আমরা ডেস্টিনেশন, উল্টো মনে করো এখানে আছে ডেস্টিনেশন, আর এখানেও আছে কি ডেস্টিনেশন। এখন আসো, ডেস্টিনেশনের অর্থ মানে পরিবহন খরচটা দিচ্ছে কে, বিক্রেতা। বিক্রেতা দিচ্ছে। কে দিচ্ছে? বিক্রেতা। বিক্রেতা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসো প্রথমে জাবেদাটা হবে আমাদের, প্রথম সেলস এর জাবেদাটা করি আমরা, সেলস এর জাবেদাটা তো প্রথমটা হবে। এই ক্ষেত্রে এই পরিবহন খরচটা কিন্তু এখন বিক্রেতার বইতে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, বিক্রেতার জন্য কি ক্রয় পরিবহন হয় নাকি বিক্রয় পরিবহন হয়? বিক্রয় পরিবহনকে কি বলা হয়, প্রাইড ইন নাকি প্রাইড আউট? প্রাইড আউট। প্রাইড আউট। তাহলে এখানে দুইটা জাবেদা হবে, একটা হচ্ছে যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর দ্বিতীয় জাবেদাটা হচ্ছে যে তোমার প্রাইড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রাইড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, কারণ বিক্রেতার জন্য হচ্ছে বিক্রয় পরিবহন, বিক্রেতার জন্য হচ্ছে কি পরিবহন। তাহলে প্রাইড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটার জন্য আবার আমাদের কিন্তু এখানে কোনো কি হবে না, এখানে কোনো জাবেদা হবে না, এখানে কোনো কি হবে না, জাবেদা হবে না। বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পারবো তো আমরা? ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের, তাহলে আমরা একটু সংক্ষেপে যদি বলি, পার্সেলসের ক্ষেত্রে এফওবি শিপিং পয়েন্ট থাকলে পরিবহন খরচের জাবেদা হবে, এফওবি ডেস্টিনেশন থাকলে জাবেদা হবে না পার্সেলসের ক্ষেত্রে, আর সেলসের ক্ষেত্রে এফওবি ডেস্টিনেশন থাকলে জাবেদা হবে, শিপিং পয়েন্ট থাকলে জাবেদা হবে না। আমরা শর্টকাটে এই বিষয়গুলো মনে রাখবো। আমাদের এখানে বেসিক গুলো হচ্ছে যে আমাদের জাবেদা অধ্যায়ের বেসিক গুলো এতটুকু, আর এখানে আরেকটা বিষয় মনে রাখবা, এফওবির ফুল মিনিংটা হচ্ছে ফ্রি অন বোর্ড। এফওবির ফুল মিনিংটা হচ্ছে যে কি, ফ্রি অন বোর্ড। ফ্রি অন কি বোর্ড, এফওবির মিনিং ফ্রি অন বোর্ড। বোর্ড মানে বোর্ড আর কি, জাহাজ বা নৌকা। ফ্রি অন বোর্ড, এফওবির ফুল মিনিংটা হচ্ছে ফ্রি অন কি বোর্ড। তাহলে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা, এটা বাংলা কি? এটা বাংলা নাই। আর এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে কি, এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে যে পরিবহন খরচটা প্রদান করবে কে, বিক্রেতা। কে প্রদান করবে? বিক্রেতা প্রদান করবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিবহনের একটা সত্য, এটা হচ্ছে পরিবহনের একটা সত্য, এটা সব একই বিষয়, পরিবহন সত্য। মনে থাকবে তো এটা? এটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের জাবেদার পাঠ। কিসের পাঠ? জাবেদার পাঠ। আমাদের এখানে আমাদের মার্চেন্ডাইজিং মেটেরিয়ালে দুইটা পার্ট আছে,
কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। একটা হচ্ছে জার্নালের অংশ আর একটা হচ্ছে লেজারের অংশ। একটা হচ্ছে জার্নাল করব আর একটা হচ্ছে স্টোর লেজার করতে হয় আমাদের এখানে। কি করতে হয় আমাদের এখানে? স্টোর লেজার করতে হয়। তো আমরা আজকে আর দিব না তোমাদের কাজ। হ্যাঁ, লাগো লাগো এটা। তো এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আজকে যে পড়াগুলো পড়াইছি এই পড়াগুলা সবগুলা মুখস্থ, টোটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করবা। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু কি করব জিজ্ঞাসা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পয়েন্টগুলো যদি তোমার মনে না থাকে এই চ্যাপ্টারের অঙ্ক করতে পারবে না। এই চ্যাপ্টারে কি করতে পারবে না? অঙ্ক করতে পারবে না। সুতরাং সবাই কি করবা? সবাই এই তথ্যগুলা সবগুলা মুখস্থ করে ফেলবা। কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা। প্রত্যেকটা তথ্যই মুখস্থ করবা, মনে থাকে যেন।